চ্যাপ্টার 4.2 ক্লাস 2 এই 5, 9, 10, 14, 17 ম্যাথগুলো পড়ছিলাম। এর মধ্যে যেটা প্রবলেম আছে যারা করছো তারাই আমাকে আমি প্রবলেমগুলো করাইনি। স্যার 14-2 এ স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করে? ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, করাই দিচ্ছি। প্রশ্নটা বলা হয়েছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মানটা মনে হয় বের করতে বলছে, আর স্পর্শ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বৃত্তের সমীকরণটা একটু কষ্ট করে বলবা। মোস্ট প্রবাবলি এইটা, আমি যদি ভুল না করে থাকি। ঠিক বলছি? জি স্যার, এটাই। যারা একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু জি স্কয়ার হয়, নিশ্চয়ই সবার মনে আছে। আমি কি ঠিক বলছি? একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু জি স্কয়ার, সবার মনে আছে? তো ভেরা, আমি একটু তোমাদের একটু ডিসকাস করে রাখি। 4.2 এর 3টা ক্লাস আজকে এবং আগামীকালকে মিলে মোটামুটি 4.2 এর কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আগামী উইক থেকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা কিন্তু রিভাইজ এই 6টা চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে, 1, 3, 4, 7, 9, 10 এই চ্যাপ্টার গুলার অধ্যায় ভিত্তিক। তোমরা জানো যে বইয়ের শেষ কিছু সিকিউ আছে, পাশাপাশি টেস্ট পেপারে বিগত বছরের ফার্স্ট ইয়ার ফাইনাল গুলোতে যে কোশ্চেন গুলো আসছে আমরা এই কোশ্চেন গুলো সলভ করবো ইম্পর্টেন্ট কলেজে। এই ক্লাসগুলা আমি ব্যাচ 1 এ অলরেডি শুরু করছি, তোমাদের তো আগামী সপ্তাহ থেকে শুরু করবো। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে g আর f কত কত একটু বলবা? g হইল -2, f হইল -2। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই অনেকে ভুল করে ফেলে, লেখে কি 2 আর 3 -2 দিয়ে ভাগ করে ফেলে। এরা আমাকে বলো -2 দিয়ে ভাগ হয় কখন? যখন আমি কেন্দ্র নির্ণয় করি। আমি তো কেন্দ্র নির্ণয় করতেছি না, আমি যে করতেছি জি আর এফ। আমার কথা কি বুঝতেছো? বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্র কি ক্লাসের কে বলতে পারবা? ইকুয়াল জি স্কয়ার। সি ইকুয়াল টু জি স্কয়ার। জি এর মান মাইনাস, সি এর মান 4। সুতরাং বৃত্তের সমীকরণটা পুরোপুরি লেখ, একটা পার্ট হয়ে গেছে। এবার স্পর্শবিন্দু বের করতে বলছে। স্পর্শবিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে অবশ্যই এর স্থানাঙ্ক হবে সামথিং কমা 0, তাই না ভাইয়া? ক্লাসের সবাই যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত স্পর্শবিন্দুটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 0 হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে 0 কমা আলফা হইত। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাই ধরি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 0। আমাকে একটু বলো, বৃত্তটা কি স্পর্শবিন্দুগামী? জি ভাইয়া। অর্থাৎ আলফা স্কয়ার প্লাস 0 স্কয়ার মাইনাস 4 আলফা মাইনাস 6 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল টু 0। 0 0 গুলো বাদ দাও, আলফা স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। বুঝতে পারছো এটা একটা পূর্ণবর্গ হয়ে গেছে। আলফা মাইনাস 2 হোল স্কয়ার, আলফার মান 2, তার মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক 2 কমা 0। একেবারে সহজ। ক্লাসের সবাই বলো বুঝছো কিনা? স্যার আমরা যদি ব্যাসার্ধ বের করে ওই যে লম্ব দূরত্ব দিয়ে করতাম তাহলেও কি সেম আসতো? লম্ব দূরত্ব কি করতে হয়? এক্স অক্ষের সমীকরণ বের করে করতে হয়। এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। হ্যাঁ তাও হইছে। তো এটাই মনে হয় সহজ, স্পর্শবিন্দু সিদ্ধ করে দেওয়া ইজিয়ার।
আর কোনো অঙ্কের সমস্যা থাকলে বলো, যারা করছো তারা বলো। স্যার 14/5 14/5 অঙ্কটা একটু বলবো আমাকে। হ্যাঁ, বৃত্ত একটা স্পর্শক বোধহয় আছে, বৃত্তের সমীকরণটা কি আর স্পর্শকটা কি একটু জানাও আমাকে। স্যার বৃত্তের সমীকরণ x² + y² - 2ax = 0। হ্যাঁ, আর স্পর্শক lx + my = 1 Equal আমি কি 1। ঠিক বলছি? এটা একেবারে সোজা। ওকে, =1 রাখা যায় না, তোমরা সবাই জানো যে রাইট সাইডটা 0 রাখতে হয় সরল রেখার জন্য। কারণ আমরা স্পর্শক যদি লম্ব দূরত্ব নির্ণয় করি, রাইট সাইডটা 0 থাকতে হবে না? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো রাইট সাইড 0 রাখলাম। ধুমাধুম দুইটা প্রশ্নের উত্তর দাও। এটা হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত? a, 0। কেন্দ্র a,0 এবং ব্যাসার্ধ √a² + 0 - 0 একক, that will be a একক। তার মানে এইটা হইল a,0, এটা হইল a। প্রশ্ন মতে এই কেন্দ্র থেকে এইটার উপর লম্ব দূরত্ব এর সমান, তাই না? বুঝতে পারছি ক্লাসের সবাই? প্রশ্ন মতে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটাই স্পর্শকের শর্ত। এটা থেকে এটার উপর লম্ব দূরত্ব প্রথমে x এর জায়গায় a, y এর জায়গায় 0, আর নিচে √x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার = ব্যাসার্ধ। ক্লাসের সবাই মনে হয় বুঝতেছো? যারা লাস্ট লাইনটা বুঝছো কিনা জানাও সবাই, লাস্ট লাইনটা। জি ভাইয়া। ফাইন, আর গুণ করে দাও। al - 1 = a × √l² + m² বর্গ করে দাও al - 1 হোল স্কয়ার a² × l² + m²। তো এটা হবে a² l² - 2al + 1 a² l² + a² m²। a² l² ক্যান্সেল, তো এটা হবে a² m² + 2al = 1। এটা একটু ম্যাথমেটিক্যাল প্রমাণ টাইপের অঙ্ক, কিন্তু নিয়মে বর্গ করলে মডুলাস ফডুলাস লাগে না, স্কয়ার হইলে মডুলাস লাগে না। মনে হয় বুঝাতে পারছি? ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। একটু রেকর্ডিংটা পজ রাখতেছি। তো এবার 4.2 চ্যাপ্টারে আমরা লাস্ট ক্লাসে যে কাজটা করছিলাম এর বাইরের বাকি ম্যাথগুলো আজকে একটু দেখবো। প্রথমে দেখো 14 অঙ্কগুলো অলরেডি করে ফেলছি। এবারে আমরা যেটা করব সেটা 16 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রশ্ন বলছে মূল বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, মানে মূল বিন্দুটা ধরো বাইরে, এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্য এটা হলো 2, আর বৃত্তের কেন্দ্র দেয়া আছে 1,2। তাহলে আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হয়। আমাকে বলছে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় কর। আমরা জানি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে দুইটা তথ্য লাগে, একটা হলো কেন্দ্র আর একটা হলো ব্যাসার্ধ। তো আমি যদি সামহাও ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি, তাহলে হালুয়া কাবাব রুটির সমীকরণ অনুযায়ী আমি কিন্তু বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারি। তো মূলবিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, এই তথ্য থেকে বোঝা যায় মূলবিন্দুটা বৃত্তের বাইরে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? 16 নাম্বার থেকে শুরু করতেছি। আজকেও আমরা 6টা ম্যাথ করব, 6 রুলে বাকি অঙ্কগুলা কাজ দিব। তাহলে আগামীকালকে যদি আমি সবটা করতে পারি, মোটামুটি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আমরা কোনো তাড়াহুড়া করবো না, আমাদের
সিলেবাসও অনেকটুকু আগায় আসছে, বরঞ্চ আমি ভাবছিলাম যে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 8 পড়াইতে হবে, সেটাও তো এই মুহূর্তে লাগতেছে না। তবে আমি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাস হিসেবে নিব। তোমাদের কেউ যদি থাকো, অনেকেই তো সিরিয়াস আছো, সবগুলা চ্যাপ্টার পড়তে চাও, তাহলে সেই চ্যাপ্টারগুলো পড়ে নিব। বুঝতে পারছো? শিডিউল ক্লাসের বাইরে দ্বিতীয় অধ্যায় আর অষ্টম অধ্যায় ফাংশন, ছোট এই দুটা চ্যাপ্টার আমি করাই দিব। আমার কথা কি বুঝতেছো? সিমিলারলি সেকেন্ড পেপারেও আমি শিডিউল ক্লাসগুলোতে 6টা চ্যাপ্টার পড়াবো, বাকি ক্লাসগুলোতে এক্সট্রা ক্লাসে আমি টাইম টু টাইম বাকি অধ্যায়গুলো পড়াই দেব। এখান থেকে এটার দূরত্ব হলো 2 একক। এখন আমাকে বলো, তুমি কি ওসি বের করতে পারবা না? ওসি ওসি আর এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ না ভেড়া? আমরা সবাই জানি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, সবাই কি জানি? ক্লাসের সবাই। তাহলে ওপিসি একটা সমকোণী ত্রিভুজ, ওসি আমি জানি, ওপি আমি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিপি পাওয়া যাবে, যেটা হলো বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র আমি জানি, ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, আলুয়া কাবাব রুটি, বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। বুঝতেছি ক্লাসের সবাই? দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এবং মূল বিন্দু 0 0 হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওপি ইকুয়াল টু 2 একক, ওসি ইকুয়াল টু রুট ওভার 1 - 0 হোল স্কয়ার 2 - 0 হোল স্কয়ার সমান √5। সমকোণী ত্রিভুজ ওপিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ওপি স্কয়ার প্লাস সিপি স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার। ওপি 2, সিপি জানি না, ওসি √5, সিপি স্কয়ার 1, 5 থেকে 4 গেলে সিপি ইকুয়াল টু 1। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 1 একক। সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ। x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 1। সাজায় গোছায় লেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। আশা করি বুঝছো ভেড়া? সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, কোনো গ্যাঞ্জাম নেই। আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করি নাই, চিত্রটা বুঝতে মনে হয় একেবারে শুনতেই বোঝা যায়। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই তোমাদের ইনশাআল্লাহ মানে সেকেন্ড পেপারের ক্লাস থেকে কলেজের ব্যাপারে তো আমরা আসলে জানি না, মানে কলেজের ব্যাপারে আমরা শুধু আশা করতে পারি। হ্যাঁ, মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন আশা করা ছাড়া আমাদের আর কাজ নেই। আমরা আশা করতেছি যে হয়তো এই মাসে তো ডেফিনেটলি স্কুল কলেজ খুলবে না, মানে সংক্রমণ ঊর্ধ্বগামী তৃতীয় ধাপ। খেলা দিতে 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 সেটা আই হোপ যে কোরবানি ঈদ ছাড়াই যাবে। তো অগাস্টের যদি আমরা ধরি কলেজ খুলে, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারই পড়াবে নাকি সেকেন্ড পেপার পড়াবে, তোমরা ফার্স্ট ইয়ারে পড়া 2 বছর ধরে পড়বা নাকি আমি জানি না আসলে, কিন্তু আমি তোমাদের জুলাই মাস থেকে সেকেন্ড পেপার শুরু করবো। বুঝছো? মানে আমি ধরে নিচ্ছি তোমরা 2022 সালের শিক্ষার্থী, মানে পরীক্ষা। তো এই হিসেবে আমি পড়াবো। কলেজ মানে বাংলাদেশের পরিস্থিতি যদি তোমাদেরকে 2023 সাল বানায় দেয়, সেটা তো তোমাদের জন্য লাভ। তোমরা
লাভ না আসলে, তোমাদের লাইফ থেকে 1 বছর চলে যাবে, তোমরা পরে বুঝতে পারবা। এখন তো লাফাইতেছো, পরে দেখবা যে 1 বছর তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে, আমি পার্সোনালি আমার যে প্রবলেমটা হয়েছে আমি ফিল করছি, সেটা হলো 2003 সালে আমি এইচএসসি পাস করে 2004 তো বুয়েটে ভর্তি হয়েছি। তো আমি পাস করছি হচ্ছে 2008 ডিসেম্বর। 2008 ডিসেম্বর আমি 03 ব্যাচ হিসেবে পাস করছি। আমার 5 বছর লেগে গেছে আনফরচুনেটলি, মানে 5 বছর তো না, 4 বছর 7-8 মাস লাগছে। আমি যখন পাস করছি তখন দেখছি 2004 সালের যারা আমার সাথে চাকরিতে একই সাথে জয়েন করছিল আইইউটিতে যারা পড়ে, এরকম 2004 সালের ব্যাচ। আর 2003 সালে আমার সমান যারা, তারা অলরেডি বিদেশে গিয়ে 1 বছর সেট হয়ে গেছে, মানে বা চাকরিতে ঢুকছে 1 বছর হয়ে গেছে। আইইউটি স্টুডেন্টরা তাড়াতাড়ি পাস করে। তো তোমরা দেখবা যে তোমাদের সাথে 3-4 ব্যাচ বের হয়ে গেছে, বুঝছো? মানে যারা প্রায় মানে পাবলিকে পড়বা অনেক সুবিধা, মানে পাবলিকে দেখবা যে এখন তো বুয়েটও চলতেছে, এমনি পরীক্ষা পিছায় পোলাপান 4 বছরের কোর্স 5 বছরে চলে, ততদিনে 3.5 বছরে হচ্ছে প্রাইভেট থেকে পোলাপান বাইর হয়ে যায়। আর অনেকেরই ভুল ধারণা যে হ্যাঁ বুয়েট থেকে পাস করবে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করবে চাকরি মনে হয় পয়সা আছে। শোনো, এইসব বুয়েটের ডিগ্রি ফিগ্রি বা এগুলো কেউ দেখে না। হ্যাঁ, আজকাল চাকরিতে স্মার্টনেস দেখে, নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করো। তোমাদের ভালো পরামর্শ দিচ্ছি, পরে দেখবে যে লাইফে কাজে দিচ্ছে। মানে এই অনেকে আছে ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে থাকে, হ্যাঁ, যে আমি বুয়েট থেকে পাস করছি, আমি এটা পাস করছি, হ্যাঁ কাজ করা হবে না জীবন, এগুলো দিয়ে জীবন কিছুই হবে না। অনেকের ধারণা যে এটা পাস করলে তো, হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি বুয়েটের শুরু থেকে তোমার বাইরের জন্য টার্গেট নিয়ে জিআরই করো, তারপরে রিসার্চ মানে থিসিস পেপার রেডি করতে পারো, তাইলে তুমি সুন্দর মতো বাইরে চলে যেতে পারবা। অপরচুনিটি আছে, সেটা যদি থাকে খুব ভালো। ক্যারিয়ার নিয়ে আমি একটা ক্লাস নিবো, বুঝছো, যে তোমরা লাইফে কি করবা, বুঝছো? তোমরা তো অনেকে জানো না, মানে তো অনেকে ভালো পরামর্শ দিতেও পারে না, আমি সুন্দর পরামর্শ দিব। তোমরা লাইফ কোন গোলে সেট করবা, কিভাবে সেট করবা, এইগুলা নিয়ে একটা ক্লাস আমি তোমাদের নিবো ইনশাআল্লাহ, তোমাদের খুব উপকার হবে। গেল পেঁচাল পারছি অনেকক্ষণ, পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা 16 করছি, 17 গতদিন শেষ করলাম। এবারে আমরা যে দুইটা ম্যাথ করবো, দেখো একটু 21-এ দুইটা ম্যাথ আছে হুবহু এক। তো তার মধ্যে আমি তোমাকে 2 নাম্বারটা করে দিচ্ছি, বোর্ডে আসছে বেশি, 1 নাম্বারটা তুমি করবে। পার্থক্য কি? এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, তার মানে ঢাল হইলো √3, আর এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, তার মানে ঢাল হইলো 1/√। এই হলো পার্থক্য, বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো x² + y² = 16। বলো এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? তোমার ধরুন x² + y² = 16, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 4, বুঝতেছি? 21-এর আমি 2 করাই দিলে, মানে তোমরা যদি অন্ধ না হয়ে থাকে তাহলে 1 করতে পারো। ওকে, তো এবার চলো আমরা 21-এর 1 করাই দিই। এরকম অনেকগুলো ম্যাথই আছে হুবহু কার্বন কপি, দেখে দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে পড়া হয়ে যায়। তোমাদের আসলে সিচুয়েশন অনুসারে বাসায় নিজেদের পড়তেই হবে, নিজেরা যদি না পড়ো না পড়তে পারো। এখনকার যে সিচুয়েশন, মানে মানে সরকার টরকারের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে আসলে পড়াশোনাটার কোনো প্রয়োজন নাই। তোমাদের হাস্যরস আছে বিভিন্ন, দেখলাম যে শিক্ষামন্ত্রী বলতেছে হাস্যরসের প্রশংসা করতেছে, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকলে এটাই হয়। যাই হোক, x² + y² = 16, এই বৃত্তের কেন্দ্র হলো 0 0 আর ব্যাসার্ধ 4। এটা হলো স্পর্শক যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার মানে এই সরল রেখার ঢাল কত? স্পর্শকটার ঢাল কত? 1/√3। এবার বলো ঢাল সংক্রান্ত সরল রেখার সমীকরণ। ঢাল সংক্রান্ত সরল রেখার সমীকরণ। এনিওয়ান ইন দ্য ক্লাস? আমি y minus y1 না না না, y = mx + c ধরো, কারণ এখানে আবার x1 y1 একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে ওইটা। রাহাত যেটা বলছো সেটা হলো তাতে কোনো একটা বিন্দু সরল রেখার উপরে দেয়া থাকলে সেটা বলতে পারো।
যেহেতু সরলরেখার উপরস্থ কোনো বিন্দু নাই, তাহলে y = mx + c এই কনসেপ্টে যাব। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² = 16, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক O00 এবং ব্যাসার্ধ 4 একক। ব্যাসার্ধ 4 এটা কাজে লাগবে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। ধরি স্পর্শকের সমীকরণ y = mx + c, m হইল 1/√3 tan 30 ডিগ্রি। তো এটা হইল x/√3 + c। এবার আমরা সবাই জানি স্পর্শকের সমীকরণটা কিভাবে সাজায় লিখতে হবে তোমাদের। আগে x, তারপরে y, তারপরে কনস্ট্যান্ট। মনে আছে সবার? জি ভাইয়া। স্পর্শকের সমীকরণটা এইভাবে আসলে সাজায় লিখতে হবে। তো এবার √3 দ্বারা গুণ করো, তো x - √3y + √3c = 0। এখান থেকে আমি c এর মানটা বের করতে পারলেই অঙ্কটা হয়ে গেছে স্পর্শকের। সেটা কিভাবে বের করব? কেন্দ্র থেকে এই স্পর্শকটার উপর লম্ব দূরত্ব হচ্ছে 4, প্রশ্ন মতে। x এর জায়গায় 0, y এর জায়গায় 0, আর এটা √3c, আর নিচে √ x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার হইল 4। এটা হলো 2, 4 দুগুণে 8, মডুলাস উঠা গেলে ওই পাশে +-6, তাহলে +-8 হবে। √3c এর মানটাই বের করে রাখলাম, কারণ এখানে √3c আছে। একটু বলবা নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত হয়? নির্ণেয় স্পর্শকের সমীকরণ হবে x - √3y +-8। এরা উত্তর দুইটা হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবা কেউ? কারণ স্পর্শকটা এটা হইতে পারতো না, বুঝছো ক্লাসের সবাই? অথবা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে? বুঝি নাই। x অক্ষের সাথে 30 ডিগ্রি দ্বিতীয় যেটা দেখাইছেন ওটা তো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ তো বলেন, তাই না? আমার কথা কি বুঝছো? আচ্ছা। ফাইন। সো 21-এর 2 আমি করাই, তুমি একটাই আঁকবা, তুমি আঁকবা না। 21-এর 2 নাম্বার করাই দিছি, 21-এর 1 নাম্বার বাসায় পড়বা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। ওকে, পরবর্তী ম্যাথটা, আচ্ছা এই 22 নাম্বারটা আমি করাবো। 22-এর দুইটা ম্যাথ হুবহু এক। এখানে একটা বি আছে আর এখানে বি এর মান 1, এই হলো পার্থক্য। আর এখানে 3 আর 4 এর জায়গায় 5 আর 12, আহামরি কোনো বিষয় না। তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করব। প্রশ্নটা হইল, দেখি কে কে পারো। সরল রেখা 0 0 আর x1 y1, এই দুই বিন্দুগামী সরল রেখার একটা বিশেষ সমীকরণ আছে। যারা সরল রেখা ঠিক মতো করে আসছো তারা মনে হয় বলতে পারবে। মূল বিন্দু আর x1 y1, এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? y = y1 / x1 x। মনে পড়ে কখনো এই সূত্র পড়ছো জি ভাইয়া। সরল রেখা পড়ানোর সময়? মানে অ্যাকচুয়ালি এটা y = mx, mটা হইলো y1 / x1, তাই না ভাইয়া? y1 - 0, x1 - 0। মূল বিন্দুগামী সরল রেখা y = mx, mটা হইলো y1 / x1। আমাকে বলো যে বুঝছো কিনা। জি ভাই। আমরা সরল রেখা পড়ানোর সময় জিনিসগুলো পড়াইছি, সরল রেখার রেকর্ডিং, মানে দুইটা চ্যাপ্টারের রেকর্ডিং তোমাদের দেখতেই হবে। একটা হইলো সরল রেখা আর একটা হইলো ত্রিকোণমিতি। মানে এই দুইটা তুমি ভুইলা যাবা। আর তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো, যে ভুইলা গেলে তুমি মন খারাপ করো না, এটা না সবাই ভুলে যায়, আমিও ভুলে গেছিলাম। আবার পড়ছি, তবে সেকেন্ড টাইম পড়াটা ফার্স্ট টাইমের চেয়ে
অ্যাটলিস্ট 3/1 সহজ, বুঝছো? মানে 3/2 সহজ। সবাইকে আমার কথা বুঝতেছে? মানে তুমি প্রথমবার শিখতে যে কষ্টটা করতে হয়েছে, সেকেন্ড বারে এতটা কষ্ট লাগবে না, সহজ লাগবে আগের কথা। কারণ কি, তোমার সেলে মানে খুব কোনায় কোনায় সূত্রগুলো আছে বা একটু মানে আবসা আবসা করে আছে, সেগুলো আবার মনে পড়বে, তরতাজা হবে, আরেকবার করে পড়ে নিবা। তো 22-এর 2 নাম্বার আমি করাই দিচ্ছি, 1 নাম্বারটা করবা, না করলে আল্লাহ মানে সাক্ষী আছে, ধ্বংস হয়ে যাবো তো। ওকে, তো 22-এর 2 নাম্বার। বলছে একটা বৃত্ত মূলবিন্দু দেওয়া যায়, সেই মূলবিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাস একটা বৃত্ত, সেটা মূলবিন্দু দেওয়া যায়। বৃত্তটার সমীকরণ কি? x² + y² = b × 5x - 12। বৃত্তের সমীকরণ মানে চেহারা আমার একদম পছন্দ হয় না। বৃত্তের সমীকরণ কেমন থাকে বলতো? মানে ওই যে জিএফসি আকারে থাকে, আমি ওই আকারে রাখবো। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো ঠিক আছে, আমরা বৃত্তের সমীকরণটাকে আগে সাইজ করি। অঙ্কগুলো সহজ হয়ে সহজ সুন্দরভাবে করবা বাসায়। খুব বেশি অঙ্ক আমি কাজ দিই না, আমি পড়াইও মানে x² + y² - 5bx + 12by। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটু জানায় রাখি, সেটা হলো আমার জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আইসিটির একটা কোর্স আমি চালু করব তোমাদের শর্ট সিলেবাস অনুসারে। মানে 6টা অধ্যায় থেকে শুধু 6 নম্বর অধ্যায়টা বাদ দিয়ে দিচ্ছে, 5টা অধ্যায়ই আছে। তো আমি ফুল বইয়ের একটা কোর্স আমি করব। মানে সেখানে পঞ্চম অধ্যায়টা পড়ানো হয়নি, শুধু যারা পঞ্চম অধ্যায় পড়ো নাই তাদের জন্য স্পেশালি লাস্টে পঞ্চম অধ্যায়টা পড়ে নিলাম। মূলত আমি ফার্স্ট পেপারটা আগে পড়াবো, মানে চ্যাপ্টার 3-4 আগে পড়াবো, তারপরে পড়াবো 5। তো যারা মানে আমার কাছে আগে আইসিটি কোর্স করছো, চাইলে সেটাতে করে নিতে পারো, আবার তোমাদের কোনো পেমেন্ট করা লাগবে না, কারণ যেহেতু তোমরা আগে করছো, রিভাইজ দিতে চাইলে আরেকবার দেখে নিতে পারো। আর নিউ যারা, তারা এই মাসের 30 তারিখের মধ্যে অফিসে যোগাযোগ করে অ্যাডমিট হয়ে যাবা। আমরা আইসিটির একটা ফুল বই কোর্স নিয়ে আসতেছি। ফুল বই বলতে চ্যাপ্টার 1 থেকে 5। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। টাইমিংটা হচ্ছে সোমবার বুধবার বিকাল 5টায়। সোম বুধ বিকাল 5টায়। আমি তোমাদের গ্রুপে ইনফরমেশনটা দিয়ে দিই। অফলাইন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অফলাইনই করবো ভাইয়া। মানে মানে আমিও আসলে টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, অনলাইনে নিতে নিতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি মনে হয় আগামী মাস থেকে সব অফলাইন, শুধু অনলাইন রাখবো যারা মানে আসতেই পারতেছে না। অনেক দূরের স্টুডেন্টও আমার হয়ে গেছে, তো অনলাইন অপশন রাখবো, কিন্তু অফলাইনে আমি পুরোপুরি চলে যাবো আগামী মাস থেকে। বুঝছো? এতে যদি আমাকে এসব পুলিশ ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, কোনো সমস্যা নাই, কারণ আমি বিরক্ত হয়ে গেছি। মানে এই যে সরকার ভাবতেছে, আমরা ভাবছি তবে আমরা সংক্রমণ 5%, সংক্রমণ 5% যদি 2029 সালে হয়, তাহলে 2029-30 সাল থেকে তোমাদের পড়াশোনা শুরু হবে। তো যাই হোক, আমার মনে হয় না সংক্রমণ 5% 2029 সালের আগের পর। তো ওইসব চিন্তা বাদ, আমরা ভাই করোনায় আক্রান্ত হয়ে মরে যাই, কোনো সমস্যা নেই, পড়াশোনা শুরু করি। এই বৃত্তটা যে মূলবিন্দুগামী, তা কি বুঝতে পারো? জি ভাইয়া। C0 স্যার c = 0। মানে ভাবসাব দেখে মনে হচ্ছে কি যে আসলে পড়াশোনা তো দরকার নাই, জীবিকার জন্য দরকার আছে। জীবিকার জন্য হোটেলে খাইতে যাওয়া বা রেস্টুরেন্টে খাইতে যাওয়া, এটা তো জীবিকার প্রয়োজন, কিন্তু পড়াশোনার দরকার। তো পড়াশোনা নাই, স্কুলের বাচ্চা কাচ্চারা বা কলেজের বাচ্চা কাচ্চারা কি বাসায় আছে? তারা তো বাসায়ও নাই। রাত্র 10:30টার সময় আমি খিলগাঁও এলাকায় গেছি ওষুধ আনতে, গিয়া দেখি যে পুলিশের গাড়ি, পুলিশ বাইরে বাইরে মানে কি করতেছে, মানে পোলাপান খেদাইতেছে। তো ওরা কি বাসায় বসে পড়তেছে?
নাকি কলেজে গেলে সংক্রমণ হয়ে যাবে? যাক, মানে এইসব লাভ নাই, রেকর্ড হচ্ছে, এগুলা পরে দেখা যাবে তোমরা আবার ছোট ছোট ক্লিপ বানায় আবার ই করে দিবা, ওগুলা করতে যাও না। যাক, যেটাই হোক, আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ অফলাইন ক্লাস শুরু করে দিতেছি। বহুত হয়েছে, পোলাপান আসলে আসুক, না আসলে অনলাইন করো, তোমাদের ইচ্ছা। আমরা পুরোপুরি অফলাইনে শুরু করে দিব, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, বুঝছো সবাই? যাই হোক, এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী, তা বুঝছো? ভাইয়া হ্যাঁ, C0 কনস্ট্যান্ট নাই, তা মূল বিন্দুগামী তো বুঝাই যাচ্ছে। একটা ভালো স্টুডেন্ট কেউ একজন বলো যে বৃত্তটার কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5b/2 আর কমা -6b। ভেরি গুড, এক্সিলেন্ট, ফ্যাবুলাস। 5b/2 -6b, -2 দিয়ে ভাগ করতে হয়, কেন্দ্র পায়া গেছি। এবার বলো স্পর্শ বিন্দুগামী ব্যাস, এটা কি পারবো? একটু আগে তোমাকে সুন্দরভাবে আমি জিনিসটা বুঝেছি, 0 0 আর x1 y। বলো স্পর্শ বিন্দুগামী ব্যাস এর সমীকরণ কত হবে? ক্লাসের সবাই y equal to উল্টায় যাবে pb কাটা, so it will be 12x plus 5y equal to 0। দেখো তো বুঝছো কিনা ভাইয়া? ক্লাসের প্রত্যেকটি স্পর্শ বিন্দুগামী ব্যাস, জি ভাইয়া ভেরা ব্যাসটার উপরে স্পর্শকটা কি লম্ব না? কেউ কি আমাকে স্পর্শকের সমীকরণ বলতে পারবা? স্পর্শকের সমীকরণ কত হয়? 5x - 12y plus k equal to 0। স্পর্শকের সমীকরণ 5x - 12y plus k equal to 0। যা কত বিন্দুগামী? যা 0 0 বিন্দুগামী। বিন্দুগামী হলে কি হবে? x এর জায়গায় 0, y এর জায়গায় 0, k equal to 0। সুতরাং স্পর্শকের সমীকরণ হবে, আমরা জানি যে মূল বিন্দুগামী হলে কনস্ট্যান্ট থাকে 5x - 12y। এইটাও মূল বিন্দুগামী, এটাও মূল বিন্দুগামী, তাহলে দুইটাই এর মানটা আসলে 0। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই ইন্টারনেট আমাদের হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবারে আমরা পরবর্তী অঙ্কে যাবো। আমরা তাড়াহুড়া করছি না, সহজ ভাবে করবো, ইজিলি আমাদের সবগুলা ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। 4.2 আছে, আর প্রতিটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। অনেক কিছু যারা তোমাদের আমি আসলে শিখাইতে পারি, হ্যাঁ, মানে এটা মানে না শিখানোরও একটা কিন্তু কষ্ট আছে, যে আমি এই জিনিসটা বললে তোমরা আরো ভালো বুঝবা, তোমরা তোমাদের চোখ বড় বড় হয়ে, আল্লাহ এটা সহজে করা যায়। এই জিনিসগুলা আমরা তোমাদের এই কোর্স শেষ হওয়ার পরে বাকি যে 6টা অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে আছে সেগুলোতে এমসিকিউ আর সিকিউ এর শর্টকাট কিছু ট্রিক্স শিখাবো, যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য পরবর্তীতে কাজে লাগবে। অনেক মানে বিশেষ করে তোমার ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন, সরল রেখা, এগুলোতে অনেক শর্টকাট ট্রিক্স আছে, এগুলোতে আমরা আলোচনা করব। তো এরপরে আমরা যে ম্যাথটা করব এই নিয়মের সাথে মিল আছে, একই জাতীয় অঙ্কগুলো আমি একসাথে করানোর চেষ্টা করি, তাতে হয় কি ভালো হয়। দেখো এই 3টা ম্যাথ সিমিলার, এর মধ্যে আমি 12 এক নাম্বারটা করে দিচ্ছি। বৃত্তের একটা জ্যার মধ্যবিন্দু দেয়া আছে, ছোটবেলায় ক্লাস 8 থেকে উপপাদ্য পড়ে আসছে। জ্যা সংক্রান্ত বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এইটার আবার উল্টাও ছিল, যে বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা উক্ত জ্যার উপর লম্ব। প্রশ্ন ভাইয়া? জি ভাইয়া এটা একই কথা, উল্টা কথা। তো আমরা করব 12 1, একই অঙ্ক 12 2 3। এরা দয়া করে সাথের অঙ্কগুলো করবো, হ্যাঁ, তোমাদের জন্য ভালোভাবে পড়া হয়ে যাবে। ধরো আমি কতটুকু কাজ দিতেছি,
আমি যদি 7টা অঙ্ক করাই, 7টা কাজ দিই, তাইলে এটা করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। তোমরা তো সপ্তাহে 2 ঘন্টা ম্যাথের জন্য সময় দিবা না, তাইলে তো পড়া হয়ে যাচ্ছে। 12-1 যেটা না পারলে তোমরা বললে দেখো আমি পড়াই দিই। তোমরা তো অনেকদিন ধরেই আমার কাছে পড়তেছো, জানো যে আমি কিভাবে পড়াইতেছি। আমার কাছে প্রতিটা নিয়ম, আমার অনেকে বলে ভাইয়া আপনি আপনি অনেক স্পিডে পড়ান, তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করে ফেলেন, এরকম বদনাম আছে আমার। আমি নিজেই বললাম, কিন্তু ভেরা তুমি একটু খেয়াল করো, আমার মতো না গুছানো নাই সবার কাছে। এই অঙ্কের সাথে এই অঙ্ক নেই, এই অঙ্কের সাথে ওইটা, মানে এইটার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি একটা দিনে কোনোদিনও 5-6টার বেশি অঙ্ক করাই, 1 ঘন্টার বেশিও তোমাদের আমি পড়াই না, কারণ আমি জানি যে বেশি পড়ানোটা মানে আসল বিষয় না। বিষয়টা হচ্ছে তুমি, আমি যতক্ষণ তোমাকে পড়াইতেছি ততটুকু তুমি ক্যাচ করতে পারবা একদিন। বুঝতেছো আমার কথা? আমি চাইলেই তো তোমাকে বেশি পড়াইতে পারি, আরো একদিনে পড়াই, আমার তো তাতে তোমার বেনিফিট হবে না। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। x² + y² = 81। ধুমাধুম কেন্দ্র ব্যাসার্ধ বল। কেন্দ্র 0 0, কিন্তু 0 ব্যাসার্ধ 0 9 9 লাগবে না আমার ব্যাসার্ধ। যাই হোক, একটা জ্যা আছে এবি, তার মধ্যবিন্দু হইল -2, 3। ক্লাসের সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। x² + y² = 81, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক O0 0। এবার আমাকে এই জ্যাটার সমীকরণ বের করতে হবে। ধরি বৃত্তের এবি জ্যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক -2, 3। বেশিক্ষণ না, 7-8 মিনিট আগে তোমাকে আমি বলছি কেন্দ্র 0, মানে একটা বিন্দু 0 0 আর একটা হলো x1 y1, এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? 0 0 x1 y1, 0 0 x1 y1 ওসি সরল রেখার সমীকরণ কত লিখবো বল? y = -3/2x। 3/-2x বোঝা গেছে ভাইয়া? এই যে তোমরা একটু বলতে পারলা, এর কারণ হলো যে জাস্ট 7-8 মিনিট আগে আমি এই অঙ্কটা পড়াইছি, এরকম একটা অঙ্ক, তাই না? এই সূত্রটা ছিল। আমি ফাইন্ড আউট করে একই জাতীয় অঙ্কগুলো একসাথে করানোর চেষ্টা করছি। y = y1/x1 3x = -2y, বামে নিয়ে আসো 3x + 2y = 0। আনফরচুনেটলি এটা আমাকে বের করতে বলে, বের করতে বলছে এবি। এর একটু বলবা ওসি লম্ব এবি না, তাই এবি জ্যা এর সমীকরণ কত হবে? 2x - 3y + k = 0। প্লাস কে = 0। যা কত বিন্দুগামী? 0, 0। -2, 3 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় -2, y এর জায়গায় এর মান 13। তাইলে বলো, সুতরাং এবি জ্যা এর সমীকরণ কত? 2x - 3y + 13 = 0। হোপফুলি সবাই বুঝাতে পারছে। সবাই কি অঙ্কটা বুঝছো? হ্যাঁ, মানে আমি এবি জ্যাটার সমীকরণ বের করতে পারলাম। এবিটা ওসি এর উপরে লম্ব, কারণ আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যার মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোজক সরল রেখা ওই জ্যাটার উপর লম্ব হয়। আর লম্ব হইলে মনে আছে তো, উল্টাও পাল্টাও থিওরি, এটা ভুলে গেছো তো জীবনে আর কিছুই বাকি। একটা সরল রেখার সমীকরণ, তার উপর লম্ব রেখার সমীকরণ হয়, সহগ দুইটা উল্টাও, মাঝখানের চিহ্ন পাল্টাও। মনে আছে সবার? জি ভাইয়া। ফাইন, 12 অঙ্কগুলো হোমওয়ার্ক করবা।
পরবর্তী অঙ্কে চলছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? আমি শেয়ার ছোট্ট আমরা করছিলাম 9-10 লাস্ট ক্লাসে আমরা করে ফেলছি। তো এবার আমি প্রথম পেজে একটু চলে যাবো। ফার্স্ট পেজে আমরা শুধু 5 নাম্বারটা করছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি ভাইয়া? ক্লাসের সবাই তো ভাইয়া আমরা এখন আজকে যে ম্যাথগুলো করবো সেটা হচ্ছে প্রথমত 6-এর দুটা ম্যাথ আছে, এর মধ্যে আমি 6-এর 2 নাম্বারটা করে দিচ্ছি। যে একটা বৃত্তের পরিধিস্থ একটা বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ। যারা তোমরা কি অভিলম্বের কথা মনে আছে? যদি তোমরা চ্যাপ্টার 9 পড়ে থাকো, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব রেখাকে বলা হয় অভিলম্ব। বলতো বৃত্তের ক্ষেত্রে অভিলম্বের আরেকটা নাম কি? বৃত্তের ক্ষেত্রে অভিলম্বের অপর নাম ব্যাস। বুঝতেছো ভাইয়া? বৃত্তের ক্ষেত্রে অভিলম্বের অপর নামই ব্যাস। ক্লাসের সবাই? জি ভাইয়া। কারণ স্পর্শকের উপরে লম্ব হইলে সেটা আলটিমেটলি কি হবে? কেন্দ্রগামী হবে। তো x² + y² - 4x + 6y - 12 6, বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব। x² + y² - 4x + 6y - 12 আর এটা হলো 6, -6। ধুমাধুম বলে দিবা কেন্দ্রের স্থানাঙ্কটা কত? কেন্দ্রের স্থানাঙ্ক 2, -। এরা সমীকরণটা কি ঠিক লিখছি একটু দেখো তো। সমীকরণটা কি ঠিক লিখছি ক্লাসের সবাই? স্যার বোর্ড ব্লার দেখা যায়। সবাই কি বোর্ড ব্লার দেখতেছো? জি ভাইয়া। স্যার এখন ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে বোধহয়, কারণ কি একটা ফোন চলে আসছে। আসলে আমার বারবার চেষ্টা করি যে অন্য একটা নাম্বার থেকে ক্লাসটা নিতে, তো আমি একাধিক মোবাইল ইউজ করতে পারি না, মানে 2টা সিম করি, একটু ঝামেলা হয়ে যায়। মোবাইল একটাই আমার কাছে মনে থাকে, হ্যাঁ 2টা হলে আমি ডেফিনেটলি হারাবো। এখন কি বোর্ডটা ক্লিয়ার আছে? না ভাইয়া। ওয়াইফাই ট্রাই করে আবার ওয়াইফাইটা নিয়ে সময় এই প্রসেসটা কাজে। তো এই দুই বিন্দুগামী স্পর্শকের সমীকরণ x - x1 x1 - x2 y - y1 / y1 - y2।
So it will be x minus 2y minus 4y plus 3/3 আর গুণ করো 3x minus 6 minus 4y minus 12. So 3x plus 4y plus 6. এটা হলো স্পর্শক মানে সরি ব্যাস। তো ব্যাসের উপরে স্পর্শকটা লম্ব না, কে কে বলতে পারবা স্পর্শকের সমীকরণ তাহলে কত হবে? 4x minus 3y plus 3/3. Excellent. যা কত বিন্দুগামী স্পর্শকটা 6, -6 বিন্দুগামী। অর্থাৎ সিদ্ধ করো x এর জায়গায় 6 4 6 24 প্লাস 18 প্লাস এর মান -42। তার মানে স্পর্শকের সমীকরণ কত হবে? 4x minus 3y minus 42 0। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো ম্যাথটা। সবাই বুঝছো কিনা একটু জানাও। জি ভাইয়া। হ্যাঁ, তোমরা আমাকে বলো স্পর্শকের এই যে নিয়মটা আমি দেখাইলাম এই নিয়মে কি তুমি এটা করতে পারবা? 5 এর 1 6 এর 1 6 এর 1 নাম্বারটা কি পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। হপফুলি পারার কথা। তো আজকে লাস্ট যে আমি অঙ্কটা করাবো 4 এর 1 করাই দিব, 4 এর 2টা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে তোমরা করবা। হ্যাঁ, একটু বলবা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হলো y = m। আর যদি মূল বিন্দু না হয়ে x1 y1 বিন্দুগামী হয় ঢালটা m থাকে, তাহলে সরল রেখার সমীকরণ y - y1 m × x - x1। দুটার মধ্যে পার্থক্য বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমি যদি মূল বিন্দুগামী করাই দিই তাহলে মূল বিন্দুর জায়গায় অন্য কোনো একটা বিন্দু, আমার মনে হয় আমি অন্য কোনো বিন্দুটাই করাই দিই, তোমাদের জন্য ভালো হবে, তাই না? আমি ঠিক বলছি ক্লাসের সবাই? আমার মনে হয় আমি 4 এর 2 করাই দিই। তোমরা 1 আর 3 করো। সবাই কি বুঝতেছো? সবাই কি কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। ওকে, তো ম্যাথটা একটু দেখো। 4 এর 2 বলতো ভেরা বৃত্তের সমীকরণ থেকে মানে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা। বৃত্তের একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের 2টা স্পর্শক আঁকা যায়, তাহলে উত্তর 2টা হবে। আমি ফার্স্টে বুঝে গেছি এত বিন্দু থেকে বৃত্তের সমীকরণটা হলো x² + y² - 2x - 4y + 1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এই হলো বৃত্তের সমীকরণ। কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্র দরকার না, না কেন্দ্র দরকার আছে। হ্যাঁ, সেন্টার হবে 1, 2 এবং ব্যাসার্ধ কত হবে? এবং বৃত্তের ব্যাসার্ধ জানাও √1 + 4 - 1, তাহলে 2 একক হবে। সবাই কি বুঝতেছো ভেরা? g² + f² - c। জি ভাইয়া। এবারে আসো স্পর্শক যেহেতু বের করতে হবে, স্পর্শকটা হলো এই বিন্দুগামী -5, 4 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট স্পর্শক এর সমীকরণ। স্পর্শক এক প্রকার সরল রেখা, তো সরল রেখার সমীকরণ y - y1 m × x - x1 সাজায় দেখো mx - y + 5m + 0। তো এইবার আমাকে বলো এটার কেন্দ্র হলো 1, 2, এইখান থেকে এইটার দূরত্ব হলো 2। প্রশ্ন মতে দেখো সাজায় লিখছি, প্রশ্ন মতে কেন্দ্র থেকে এটার দূরত্ব
এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, m - 2 প্লাস 5m প্লাস 4 আর নিচে রুট ওভার m স্কয়ার প্লাস -1 স্কয়ার ইকুয়াল টু হইল ব্যাসার্ধ 2 মডুলাস অফ 6m প্লাস 2 ইকুয়াল টু হইল 2 ইনটু রুট ওভার m স্কয়ার প্লাস 1। আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার ক্যালকুলেশন কমপ্লিট করো। যারা এখানে 2 কমন নিয়ে কেটে দেওয়া যায় তাহলে সুবিধা হবে। বর্গ করলে হয় 9m স্কয়ার প্লাস 6m প্লাস 1 m স্কয়ার প্লাস 1 1 1 কাটা গেল 8m স্কয়ার প্লাস 6m that is 0 2m কমন যায় 4m প্লাস 3। তো m equal to 0 হবে অথবা m এর মান হবে -3/4। যারা আমরা আগেই বলছিলাম স্পর্শক দুইটা হবে, দেখো ঢাল দুইটা আসছে। তো এইবার বলো এইটা যদি আমি এই সমীকরণে বসাই দিই তাহলে কি স্পর্শকটা পাওয়া যাবে না? একবার m এর মান 0 আর একবার -3/4। ক্লাসের সবাই জি ভাইয়া। তো স্পর্শকের সমীকরণ হবে y - 4 = 0, এটা একটা, m এর মান 0। আবার y - 4 = -3/4 x - x1। x - x1 কত? x + 5। আর গুণ করো 4y - 16 -3x - 15। তো এটা বামে চলে আসলে কি হবে? 3x + 4y - 1 = 0। আশা করি সবাই বুঝতে পারছো এই দুটো স্পর্শক। আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলো আমি লিখে দিচ্ছি এইচডব্লিউ, যে ম্যাথ গুলো কমপ্লিট করবে। 4 এর 1 3, 6 এর 1, 12 এর 1 সরি 2 3, তারপরে 16 তো নাই, 21 এর 1, 22 এরও 1। এই অঙ্কগুলো হচ্ছে আজকের কাজ। এগুলো যদি শেষ করে আনো আগামীকালকে আমি বাকি অঙ্কগুলো করব। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ভালো থাকো সবাই, কালকে দেখা হচ্ছে।